আজ আমার একটি প্রশ্ন আছে। আপনি কি বেঁচে আছেন নাকি শুধু শ্বাস নিচ্ছেন? আপনি কি বেঁচে আছেন নাকি শুধু দিন পার করছেন? সকালে চোখ খুলে দেখেন আপনার হাতে মোবাইল ফোন, মেসেজ, নোটিফিকেশন, খবর, কাজের চাপ, দায়িত্ব, তাড়াহুড়ো, আর রাতে ক্লান্তিতে ভেঙে পড়েন। তারপর পরের দিনও একই ঘটনা। বাইরে থেকে সবকিছু ঠিকঠাকই মনে হয়, টাকা পয়সা, সম্পর্ক, ছলনা, খাবার সবই আছে, কিন্তু গভীরে এক অদ্ভুত শূন্যতা। মনে হয় যেন হৃদয়ে একটা কোলাহল চলছে, কিন্তু শান্তি নেই। মনে হয় যেন মনটা অনবরত অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। আর এখানেই মানবজাতির সবচেয়ে বড় অসুস্থতার শুরু, বর্তমান থেকে বিচ্ছিন্নতা। গৌতম বুদ্ধ হাজার হাজার বছর আগে একটি বাক্য বলেছিলেন, যা আজও আপনার শিরায় শিরায় শিহরণ জাগায়। দুঃখের কারণ বাহ্যিক নয়, দুঃখের কারণ হলো আপনি এই মুহূর্তে নেই। বুদ্ধ বলতেন যে মানবদেহ বর্তমানে থাকে, কিন্তু মন হয় অতীতে আটকে থাকে অথবা ভবিষ্যৎকে ভয় পায়। যখন মন বর্তমান থেকে সরে যায়, তখন জীবন কেবলই এক বোঝা হয়ে দাঁড়ায়। নিজেকেই জিজ্ঞেস করুন, এই মুহূর্তে যখন আপনি এটা শুনছেন, আপনি কি সত্যি এখানে উপস্থিত আছেন, নাকি আপনার মন অতীতের কোনো ঘটনায়, কোনো ভুল, কোনো অপমান, কোনো ভাঙা সম্পর্ক, অথবা আগামীকাল কি হবে সেই ভয়ে আটকে আছে? টাকা পয়সা থাকবে কি থাকবে না, লোকে কি বলবে, ভবিষ্যৎ সুরক্ষিত হবে কি হবে না? বুদ্ধ বলতেন যে আপনার দুঃখের উৎপত্তি হয় অতীত ও ভবিষ্যতের মাঝে। বর্তমানে কোনো দুঃখ নেই, সেখানে কেবল জীবনই আছে। আধুনিক মনোবিজ্ঞানও আজ একই কথা বলছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা দেখায় যে মানুষের মন প্রায় ৪৭% সময় বর্তমানে থাকে না। এটি হয় অতীতের অভিজ্ঞতায় জড়িয়ে থাকে অথবা ভবিষ্যতের কল্পনায় হারিয়ে যায়। এই চঞ্চল মনই মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা এবং অভ্যন্তরীণ ক্লান্তির জন্ম দেয়। স্নায়ুবিজ্ঞানীরা দেখিয়েছেন যে যখন আমরা পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকি, তখন আমাদের মস্তিষ্কের শান্তি ও ভারসাম্যের সাথে জড়িত অংশগুলো সক্রিয় হয়। আর যখন আমরা অতীত বা ভবিষ্যতে হারিয়ে যাই, তখন ভয় ও উদ্বেগের সাথে জড়িত অংশগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে। কিন্তু বুদ্ধ এই কথাটি যান্ত্রিকভাবে বলেননি। তিনি এটিকে জীবনের অগ্নি থেকে উদ্ভূত এক সত্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দেখো, যখন তুমি খাচ্ছ আর তোমার মোবাইল ফোনের দিকে তাকাচ্ছ, খাবার তোমার পেটে যাচ্ছে, কিন্তু জীবন তোমার হাত থেকে ফসকে যাচ্ছে। যখন তুমি কোনো প্রিয়জনের সাথে বসে আছো আর তোমার মন অন্য কোথাও, সম্পর্কটি তোমার সামনেই রয়েছে, কিন্তু তোমার হৃদয় অন্যত্র ঘুরে বেড়াচ্ছে। এটাই প্রকৃত দারিদ্র্য, মুহূর্তকে হারিয়ে ফেলা। আজ মানুষ বাইরে থেকে এত ধনী অথচ ভেতর থেকে এত শূন্য, কারণ তারা এই মুহূর্তটি ছাড়া সবকিছুই চায়। বুদ্ধ বলতেন, জীবনের সন্ধানে মানুষ জীবনকেই হারিয়ে ফেলে। মানুষ ভবিষ্যতে সুখ খোঁজে। তারা ভাবে যখন এটা ঘটবে তখন তারা সুখী হবে, যখন সেটা ঘটবে তখন তারা শান্তি পাবে। কিন্তু তা কখনোই আসে না, কারণ মন সামনের দিকে ছুটে চলতে অভ্যস্ত। আর এখন এমন একটি সত্য শুনুন যা হয়তো কষ্ট দেবে। আপনার কিছু নেই বলে আপনি অসুখী নন। আপনি অসুখী কারণ আপনি এই মুহূর্তে উপস্থিত নন। আপনি প্রতিনিয়ত আপনার নিজের মনেরই এক বন্দী। বুদ্ধ একে মনের কারাগার বলেছেন, এমন এক কারাগার যার শিকগুলো অদৃশ্য। তবুও একজন মানুষ তার সারা জীবন এর ভেতরেই কষ্ট পেতে থাকে। অতীত হলো মানুষের প্রথম শিকল। যে কোনো পুরনো ভুল, যে কোনো বিশ্বাসঘাতকতা, যে কোনো অপমান, যে কোনো ব্যর্থতা, মন একটি ভাঙা ফিল্মের মতো বারবার তা চালিয়ে যায়, আর প্রতিবারই যন্ত্রণা নতুন হয়ে ওঠে। মনোবিজ্ঞানীরা একে বলেন রোমন্থন। পুরনো অভিজ্ঞতা বারবার চিবানো। গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘদিন ধরে অতীতে আটকে থাকেন, তাদের মধ্যে বিষণ্ণতার ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। কিন্তু বুদ্ধ সহজ ভাষায় বলতেন যে যা ঘটে গেছে তা আঁকড়ে ধরে থাকাটা হলো প্রতিদিন নিজের ক্ষত চুলকানোর মতো। আর তারপর আসে দ্বিতীয় শৃঙ্খল, ভবিষ্যতের ভয়। আগামীকাল কি হবে, টাকা থাকবে কি থাকবে না, সম্পর্ক ভাঙবে কি ভাঙবে না, শরীর অসুস্থ হবে কি হবে না, লোকে কি বলবে। এই ভয় মানুষকে এখনই মরে যেতে শেখায়। বুদ্ধ বলতেন, ভবিষ্যৎ এখনও আসেনি, কিন্তু তুমি এখনই কাঁদছ। বিজ্ঞানীরা আরও বলেন যে যখন মন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়ে, তখন শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়তে শুরু করে। এর ফলে ক্লান্তি, বিরক্তি এবং এমনকি অসুস্থতাও দেখা দেয়।
তাহলে প্রশ্ন ওঠে, বর্তমানে বেঁচে থাকা বলতে কি বোঝায়? বুদ্ধ বলতেন যে বর্তমানে বেঁচে থাকার অর্থ পালিয়ে যাওয়া নয়, এর অর্থ দায়িত্ব এড়িয়ে যাওয়াও নয়। বর্তমানে বেঁচে থাকার অর্থ হল আপনি যা করছেন তাতে পুরোপুরি উপস্থিত থাকা। যখন হাঁটেন, হাঁটাটা অনুভব করুন। যখন শ্বাস নেন, শ্বাসটা অনুভব করুন। যখন কারো সাথে কথা বলেন, মন দিয়ে শুনুন। বুদ্ধ একেই স্মৃতি বলেছেন, যার অর্থ সচেতনতা। আজ বিশ্ব যাকে মাইন্ডফুলনেস বা মননশীলতা বলে, তা হল বুদ্ধের 2000 বছরের পুরনো প্রজ্ঞা। যখন আপনি বর্তমানে আসেন, মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়, কারণ এটি অতীত এবং ভবিষ্যৎ থেকে পুষ্টি লাভ করে। বর্তমানে আঁকড়ে ধরার মতো কিছুই থাকে না, তাই এটি ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই কারণেই যে ব্যক্তি ধ্যান করেন, তিনি ভেতর থেকে হালকা অনুভব করেন। বৈজ্ঞানিক স্ক্যান থেকে দেখা যায় যে ধ্যান মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে, যা বিচার, ভারসাম্য এবং শান্তির সাথে সম্পর্কিত। বুদ্ধ বলেছেন, তোমার জগৎ পরিবর্তন করার প্রয়োজন নেই, তোমার এই মুহূর্তে আসা প্রয়োজন। কারণ এই মুহূর্তে আসা মানেই তোমার প্রকৃত শক্তিতে আসা। যখন তুমি বর্তমানে থাকো, তুমি সম্পূর্ণরূপে জীবন্ত থাকো। তখন ক্ষুদ্রতম জিনিসগুলো সুন্দর মনে হয়। বাতাস, আলো, চায়ের স্বাদ, কারো হাসি, এটাই জীবন। বাকি সব কিছুই কেবল একটি গল্প। আর এখানে একটি অত্যন্ত গভীর বিষয় বুঝুন, বর্তমানে বেঁচে থাকা কোনো জাদু নয়, এটি একটি অনুশীলন। যেমন শরীরের প্রশিক্ষণের প্রয়োজন, তেমনি মনেরও প্রশিক্ষণের প্রয়োজন। বুদ্ধ একে অনুশীলন ও সচেতনতার পথ বলেছেন। ধীরে ধীরে প্রতিটি মুহূর্তে ফিরে আসুন। যখন মন বিক্ষিপ্ত হয়, তখন তাকে ভালোবাসা দিয়ে ফিরে আনুন, রাগ বা শক্তি দিয়ে নয়, কারণ শক্তিও মনের একটি কৌশল। যদি আপনি এটি বোঝেন, যদি আপনি এই একটি জিনিস আপনার জীবনে অন্তর্ভুক্ত করেন, আমার প্রকৃত ঘর এই মুহূর্ত, তাহলে শুনুন, আপনাকে বাইরে কিছুই পরিবর্তন করতে হবে না। অভ্যন্তরীণ শান্তি আপনা আপনি ছড়িয়ে পড়বে। আর যখন শান্তি ভিতরে আসে, বাইরের জগতও পরিবর্তিত বলে মনে হবে। বুদ্ধ বলতেন, আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে এখানে ফিরতে হবে, আপনার শ্বাসে, আপনার শরীরে, এই মুহূর্তে। এবং সম্ভবত আজ এই ভিডিওটি শোনার মাধ্যমে আপনি প্রথমবারের মতো সত্যিই জাগ্রত হচ্ছেন। কিন্তু আপনি যখন জাগ্রত হন, তখন আরেকটি সত্য আবির্ভূত হয়, ভবিষ্যতের ভয়। মানুষ অতীতের যন্ত্রণার কারণে সেখানেই আটকে থাকে এবং ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে তাকে ভয় পায়। বুদ্ধ বলেছেন, ভয়ের জন্ম বর্তমানে হয় না, ভয়ের জন্ম হয় কল্পনায়। আপনি আগামীকালের কথা ভাবেন, টাকা থাকবে তো, কাজ পাওয়া যাবে তো, সম্পর্কটা কি টিকবে, বিয়েটা কি মানানসই হবে, সমাজ কি বলবে, লোকে কি তোমাকে সম্মান করবে। আর এই সব প্রশ্ন বর্তমান মুহূর্তে থাকে না, এগুলো সবই মনের তৈরি করা গল্পের মধ্যে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, শরীর এই গল্পগুলোকে সত্যি বলে মেনে নেয়। হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যায়, পেটের মধ্যে একটা মোচড় তৈরি হয়। স্নায়ুবিজ্ঞান বলে যে যখন মন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে, তখন সে আসল বিপদ এবং কাল্পনিক বিপদের মধ্যে পার্থক্য করতে পারে না। অর্থাৎ যা এখনো ঘটেনি, তার জন্য শরীর ঠিক ততটাই মানসিক চাপ তৈরি করে যতটা আসল বিপদের ক্ষেত্রে করে। বুদ্ধ সহজভাবে বলেছেন, তুমি আগুনে পোড়োনি, কিন্তু ধোঁয়ায় কাঁদছ। ভবিষ্যতের ভয় হলো সেই ধোঁয়া যা চোখ জ্বালায়, কিন্তু আসল আগুন এখনো আসেনি। মানুষ সারা জীবন এই ধোঁয়ায় কাশে। কেউ ভাবে টাকা না থাকলে কি হবে, কেউ ভাবে জীবন হারালে কি হবে, কেউ ভাবে জীবন হারালে কি হবে, আর এই চিন্তাতেই তারা আজ তাদের জীবন হারায়। বুদ্ধ বলতেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত না। বর্তমানকে ঠিক করতে গিয়ে আপনি একে নষ্ট করে ফেলেন। মনোবিজ্ঞানও একই কথা বলে। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা সময়কে একটি সরল রেখা হিসেবে দেখে, অথচ জীবন কেবল এই মুহূর্তেই ঘটে। আধুনিক মনোবিজ্ঞান একে বলে প্রত্যাশিত উদ্বেগ, অর্থাৎ যা এখনো ঘটেনি তা নিয়ে ভয় পাওয়া। গবেষণায় দেখা গেছে যে যারা ক্রমাগত ভবিষ্যতের ওপর মনোযোগ দেন, তাদের হৃদরোগ, ঘুমের সমস্যা এবং উদ্বেগজনিত রোগে ভোগার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বুদ্ধ একে রোগ বলেননি, তিনি একে বলেছেন অজ্ঞতা, মুহূর্তকে চিনতে না পারার অজ্ঞতা। আর যখন একজন ব্যক্তি অতীত এবং ভবিষ্যৎ উভয় জালে আটকা পড়ে, তখন একটি বিপজ্জনক কারাগার তৈরি হয়, একটি মানসিক কারাগার, যার কোনো তালা নেই, কিন্তু যেখান থেকে পালানো অত্যন্ত কঠিন। বুদ্ধ একেই দুঃখের মূল কারণ হিসেবে বর্ণনা করেছেন। উদ্বেগ দেখা দেয় কারণ মন ভবিষ্যতের দিকে ছুটে চলে। মানসিক চাপ তৈরি হয় কারণ শরীর ক্রমাগত যুদ্ধাবস্থায় থাকে। অতিরিক্ত চিন্তা শুরু হয় কারণ মন শান্তির স্বাদ ভুলে যায়।
আমি রাতে ঘুমাতে পারি না, কারণ আমার শরীর বিছানায় শুয়ে থাকে আর আমার মন সারা রাত ধরে ছুটে বেড়ায়। ধীরে ধীরে জীবনের আনন্দ ফুরিয়ে যেতে শুরু করে। হাসিটা কৃত্রিম মনে হয়, সুখটা ধার করা বলে মনে হয়, আর ভেতরে একটা ভারাক্রান্ত ভাব চেপে বসে। বুদ্ধ বলতেন, জীবন কঠিন বলে তুমি অসুখী নও, তুমি অসুখী কারণ তুমি জীবনের সঙ্গে নেই। এটা গভীর তাৎপর্যপূর্ণ। জীবন এই মুহূর্তেই বয়ে চলেছে, কিন্তু তুমি তীরে দাঁড়িয়ে তা দেখছ আর অভিযোগ করছো যে জলটা ঠান্ডা, নোংরা বা খরস্রোতা। যদি তুমি এর গভীরে প্রবেশ করো, যদি এর স্রোতে ভাসতে শুরু করো, সেই একই জল তোমাকে প্রাণবন্ত করে তুলবে। আর এখানেই আসল বিপ্লব শুরু হয়, বর্তমানে বেঁচে থাকা। যখন একজন মানুষ বর্তমানে আসতে শুরু করে, প্রথম পরিবর্তনটি হলো শান্তি। কোনো বাহ্যিক শান্তি নয়, কোনো জোর করা আনা নীরবতা নয়, বরং এক গভীর অভ্যন্তরীণ শান্তি। বুদ্ধ বলতেন, শান্তির সন্ধান করো না, নিজেই শান্তি হয়ে ওঠো। যখন মন বর্তমান মুহূর্তে থাকে, তখন মস্তিষ্কের তরঙ্গ ধীর হয়ে যায়। বিজ্ঞানীরা একে আলফা অবস্থা বলেন, যেখানে একজন ব্যক্তি সবচেয়ে শান্ত, সৃজনশীল এবং ভারসাম্যপূর্ণ থাকে। যারা ধ্যান করেন, তাদের মস্তিষ্কের স্ক্যানে দেখা গেছে যে তাদের অ্যামিগডালা অর্থাৎ ভয়ের কেন্দ্র সংকুচিত হয় এবং প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়। এর মানে হলো ভয় কমে যায়, উপলব্ধি বাড়ে এবং মনোযোগ স্বাভাবিকভাবেই উন্নত হয়। কারণ যখন আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না বা অতীত নিয়ে ভাবেন না, তখন আপনার সমস্ত শক্তি হাতের কাজের উপর কেন্দ্রীভূত থাকে। বুদ্ধ বলেছেন, একবারে একটি কাজ করো, কিন্তু তা মন প্রাণ দিয়ে করো। এই কারণেই যে ব্যক্তি বর্তমানে বাঁচে, তার কাজে গভীরতা থাকে, তাদের চোখ উজ্জ্বল হয় এবং তাদের কণ্ঠস্বর আত্মবিশ্বাসী হয়। সিদ্ধান্তগুলোও সঠিক হওয়ার প্রবণতা দেখায়, কারণ ভয়ে নেওয়া সিদ্ধান্ত সবসময় দুর্বল হয়, বর্তমানে নেওয়া সিদ্ধান্তগুলো স্পষ্ট হয়। মনোবিজ্ঞানীরা বলেন যে যখন একজন ব্যক্তি শান্ত অবস্থায় সিদ্ধান্ত নেয়, তখন মস্তিষ্কের যৌক্তিক এবং আবেগিক অংশগুলোর মধ্যে ভারসাম্য থাকে। কিন্তু যখন একজন ব্যক্তি আতঙ্কে সিদ্ধান্ত নেয়, তখন সে হয় পালিয়ে যায় অথবা ভুল সিদ্ধান্ত নিয়ে পরে ফিরে আসে। আত্মবিশ্বাস, যে ব্যক্তি বর্তমানে বাস করে, সে নিজের মধ্যেই স্থির থাকে। তারা ক্রমাগত বাহ্যিক স্বীকৃতি খোঁজে না, তাদের মানুষের প্রশংসার প্রয়োজন হয় না। বুদ্ধ বলেছেন, যারা অন্তরে স্থির, জগৎ তাদের টলাতে পারে না। এমন ব্যক্তি ধীরে ধীরে চুম্বকে পরিণত হয়, যা মানুষকে নিজের দিকে আকর্ষণ করে। আজকের ভাষায় একে বলা হয় আকর্ষণ শক্তি, কিন্তু বুদ্ধ একে বলতেন শক্তির বিশুদ্ধতা। যখন মন শান্ত থাকে, যখন ভেতরে কোনো ভারাক্রান্ততা থাকে না, তখন আপনার উপস্থিতিই মানুষকে শান্ত করতে শুরু করে। আর এখন শুধু কল্পনা করুন আপনার জীবন কেমন হবে যদি আপনি প্রতিদিন একটু একটু করে বর্তমানে ফিরতে শুরু করেন। সকালে ঘুম থেকে উঠে ফোন দেখার পরিবর্তে আপনার শ্বাস অনুভব করুন, হাঁটার সময় মাটি অনুভব করুন, কারোর সাথে কথা বলার সময় মন দিয়ে শুনুন, খাওয়ার সময় আপনার খাবারের স্বাদ অনুভব করুন। এটা কোনো সাধারণ বিষয় নয়, এটাই বুদ্ধের পথ, এটাই জাগরণ। বুদ্ধ বলেছেন, আপনার মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, আপনি যদি এই মুহূর্তে আসেন, এটাই আপনার মন্দির। এই উক্তিটি অত্যন্ত শক্তিশালী, কারণ এটি এর মানে হলো জীবনকে পরিশুদ্ধ করার জন্য কোনো স্থানের প্রয়োজন নেই, যা প্রয়োজন তা হলো সচেতনতা। কিন্তু যে কোনো জ্ঞানের আসল পরীক্ষা তখনই হয় যখন তা একজন সাধারণ মানুষের জীবনে পৌঁছায়। কারণ বইয়ে লেখা কথাগুলো শুনতে সুন্দর লাগে, কিন্তু যখন সেই একই কথাগুলো একজন ভেঙে পড়া মানুষকে নতুন করে গড়ে তোলে, তখন বোঝা যায় যে এটাই দর্শন নয়, এটাই জীবন। কয়েক বছর আগে একজন সাধারণ মানুষ ছিল, ধরা যাক তার নাম রমেশ। কোনো সাধু নয়, পণ্ডিত নয়, কোনো মহান ব্যক্তিও নয়, কেবল একজন সাধারণ মানুষ, যার জীবন বাইরে থেকে ঠিকঠাক মনে হলেও ভেতর থেকে ছিল ছিন্ন ভিন্ন। তার একটি চাকরি ছিল, একটি পরিবার ছিল, একটি মোবাইল ফোন ছিল এবং সোশ্যাল মিডিয়াও ছিল। কিন্তু রাতে ছাদের দিকে তাকিয়ে সে ভাবত, আমি কেন সবসময় ক্লান্ত থাকি, আমার ভেতরটা এত শূন্য লাগে কেন? ধীরে ধীরে তার মন অতীতের ভুল আর ভবিষ্যতের দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ল। অফিসের চাপ, আর্থিক চাপ এবং সামাজিক প্রত্যাশা সবকিছুই তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলতে শুরু করল। ডাক্তার তাকে বিষণ্ণতার অথি বড়ি দিলেন। এতে সে কিছুটা স্বস্তি পেলেও ভেতরের আগুন নিভল না। একদিন ইন্টারনেটে হঠাৎ তার চোখে পড়ল বুদ্ধের একটি উক্তি, তোমার দুঃখ তোমার চিন্তা ভাবনা থেকে আসে, পরিস্থিতি থেকে নয়। এই উক্তিটি তার মনে গেঁথে গেল। প্রথমবারের মতো সে নিজের মনকে পর্যবেক্ষণ করল।
প্রথমবারের মতো সে উপলব্ধি করল যে সারাদিন ধরে সে হয় অতীতকে অভিশাপ দেয়, নয়তো ভবিষ্যৎকে ভয় পায়। আজ তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরীক্ষা হিসেবে সে একটি ছোট্ট অভ্যাস শুরু করল। সকালে ঘুম থেকে উঠে মাত্র 5 মিনিটের জন্য নিজের শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দেওয়া। শুধু বসে থেকে শ্বাস প্রশ্বাসকে ভেতরে ও বাইরে যেতে দেখা। কোনো মন্ত্র নয়, কোনো ঈশ্বর নয়, শুধু শ্বাস। শুরুতে তার মন নানা চিন্তায় অস্থির হয়ে উঠল। অফিসের দুশ্চিন্তা, পুরনো স্মৃতির কথা আর তার মোবাইল ফোনের স্মৃতি। কিন্তু সে হাল ছাড়ল না। বুদ্ধের কথাগুলো তার মনে বারবার ফিরে আসছিল। মনকে আঁকড়ে ধরে রেখো না, তাকে পর্যবেক্ষণ করো। ধীরে ধীরে কিছু একটা বদলাতে শুরু করল। প্রথমে 5 মিনিটের মধ্যেই সে অস্থির হয়ে উঠত। তারপর সে 10 মিনিট ধরে বসতে শুরু করল। এরপর দিনের বেলায় হাঁটার সময় সে নিজের পদক্ষেপগুলো অনুভব করতে শুরু করল। সে তার চায়ের স্বাদ লক্ষ্য করতে শুরু করল। কারো সাথে কথা বলার সময় সে তাদের চোখের দিকে তাকাতে শুরু করল, মোবাইল ফোনটা নামিয়ে রাখল। এগুলো সবই ছিল ছোট ছোট ব্যাপার, কিন্তু ভেতরের গভীরে কিছু একটা আলোড়ন সৃষ্টি করতে শুরু করল। তার মনের কোলাহল ধীরে ধীরে কমে গেল। সে সেই একই মানুষ ছিল, একই চাকরি, একই বাড়ি, একই দায়িত্ব। কিন্তু এখন সে তার জীবনের মধ্যে উপস্থিত ছিল। কয়েক মাস পর তার ডাক্তার অবাক হয়ে গেলেন। বিষণ্ণতার লক্ষণগুলো কমে গিয়েছিল, ঘুমের উন্নতি হয়েছিল, তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। রমেশ বড় কোনো কিছু করেনি, সে কেবল বর্তমানে থাকতে শিখেছিল। এটাই বুদ্ধের অলৌকিকতা। কোনো জাদু নয়, কোনো অলৌকিক শক্তি নয়, কেবল সচেতনতা। এই কারণেই বুদ্ধ বলেছিলেন, তোমাকে ঠিক করার জন্য কেউ এগিয়ে আসবে না, তোমাকে নিজেকেই জাগিয়ে তুলতে হবে। আর এই গল্পটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকের মনোবিজ্ঞানও একই কথা প্রমাণ করছে। জন কাবার্ড, যিনি আধুনিক মাইন্ডফুলনেস থেরাপির স্রষ্টা, তিনি স্পষ্টভাবে বলেছেন যে বুদ্ধের শেখানো মাইন্ডফুলনেস অনুশীলনগুলো বিষণ্ণতা, উদ্বেগ এবং মানসিক চাপের সবচেয়ে কার্যকর প্রতিকার হয়ে উঠেছে। হাজার হাজার রোগীর উপর করা গবেষণা দেখায় যে যারা প্রতিদিন বর্তমানে বাঁচতে শেখে তাদের মানসিক অবস্থার গভীর উন্নতি ঘটে। কিন্তু বুদ্ধ এই সমস্ত কথা হাজার হাজার বছর আগেই বলেছিলেন। একমাত্র পার্থক্য হলো তখন একে বলা হতো ধ্যান, আজ একে বলা হয় থেরাপি। এখন সেই সবচেয়ে শক্তিশালী নীতিটি বুঝুন যা বুদ্ধ জীবনের ভিত্তি হিসেবে স্থাপন করেছিলেন, মাইন্ডফুলনেস অর্থাৎ সচেতনতা। বুদ্ধ বলেছিলেন, কেবল সেই ব্যক্তিই মুক্ত হতে পারে যে পর্যবেক্ষণ করে। এর মানে হলো, যখন আপনি আপনার ক্রোধকে পর্যবেক্ষণ করেন তখন আপনি আর ক্রুদ্ধ থাকেন না, আপনি পর্যবেক্ষক হয়ে ওঠেন। যখন আপনি আপনার ভয়কে পর্যবেক্ষণ করেন তখন আপনি আর ভীত থাকেন না, আপনি চেতনায় পরিণত হন। এটাই মুক্তি, এটাই নির্বাণের সূচনা। মাইন্ডফুলনেস কোনো বড় শব্দ নয়, এর সহজ অর্থ হলো আপনি যা কিছু করেন তা সচেতনতার সাথে করা। যখন ক্রোধ জাগে তখন বলবেন না আমি ক্রুদ্ধ, কেবল পর্যবেক্ষণ করুন যে ক্রোধ আসছে। যখন দুঃখ আসে তখন তাতে ডুবে যাবেন না, অনুভব করুন। বুদ্ধ বলতেন, আবেগ হলো মেঘ আর আপনি হলেন আকাশ। মেঘ হাসতে পারে, যেতে পারে, কিন্তু আকাশ একই থাকে। আপনি যদি মেঘ হয়ে যান, প্রতিটি ঝড় আপনাকে নাড়িয়ে দেবে। তুমি যদি আকাশ হয়ে যাও, ঝড়ও তোমাকে ছুঁতে পারবে না। পর্যবেক্ষণ মানে দেখা, কিন্তু কোনো বিচার ছাড়া। এটাই এক বিরাট রহস্য। আমরা কোনো কিছু অনুভব করার সাথে সাথেই তাকে ভালো বা মন্দ বলে চিহ্নিত করি। এটা ঠিক বা ভুল, আমি এটা চাই না, আমি ওটা চাই। বুদ্ধ বলেছেন, যখন তুমি বিচার করো তুমি অন্ধ হয়ে যাও, যখন তুমি দেখো তুমি জাগ্রত হও। বিচার ছাড়া দেখার অর্থ হল মুহূর্তটিকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা, তার থেকে না পালানো, তার সাথে লড়াই না করা, শুধু তাকে পর্যবেক্ষণ করা। স্নায়ুবিজ্ঞানও বলে যে যখন একজন ব্যক্তি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তার চিন্তা ও অনুভূতি পর্যবেক্ষণ করে তখন মস্তিষ্কে নতুন স্নায়ুপথ তৈরি হয়। এর মানে হল পুরনো অভ্যাসের শৃঙ্খল দুর্বল হতে শুরু করে। এ কারণেই ধ্যানরত ব্যক্তির আচরণে পরিবর্তন আসতে শুরু করে। তিনি সহজে রেগে যান না, তিনি সহজে ভেঙে পড়েন না, তিনি ভেতর থেকে আরও শক্তিশালী হতে শুরু করেন। বুদ্ধ বলতেন, বোধি হল সেই তরবারি যা অজ্ঞতার শৃঙ্খল কাটে। এটা কোনো কবিতা নয়, এটা বিজ্ঞান। কারণ যেই মুহূর্তে আপনি একজন পর্যবেক্ষক হয়ে ওঠেন, আপনি আপনার মনের বন্ধন থেকে মুক্ত হন। আপনি আর আপনার চিন্তা নন, আপনি চিন্তার পর্যবেক্ষক হয়ে ওঠেন। আর এখানেই আসল অলৌকিক ঘটনা ঘটে। যখন আপনি বর্তমানে থাকতে শুরু করেন, যখন আপনি বিচারহীনভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেন, তখন জীবনের স্বাদ বদলাতে শুরু করে। এমনকি ছোট ছোট জিনিসও আরও গভীর বলে মনে হয়।
বাতাসের শীতলতা, সূর্যের আলো, প্রিয়জনের কণ্ঠস্বর, এই সব কিছু আগেও ছিল, কিন্তু আপনি উপস্থিত ছিলেন না। বুদ্ধ বলতেন, একজন বোধিপ্রাপ্ত ব্যক্তি কোথাও যান না, কিন্তু সব কিছু খুঁজে পান, কারণ তাদের আর বাইরে খুঁজতে হয় না। তারা এই মুহূর্তেই জীবনকে খুঁজে পান, এবং সম্ভবত আজ আপনিও ধীরে ধীরে সেই পথেই হাঁটছেন। কিন্তু এখন প্রশ্ন হল, এই সচেতনতা, বর্তমানে বেঁচে থাকার এই শিল্প কিভাবে একটি দৈনন্দিন অভ্যাসে পরিণত হবে? বুদ্ধ বলতেন, জ্ঞান ততক্ষণ পর্যন্ত একটি বোঝা যতক্ষণ না তা অভ্যাসে পরিণত হয়। এই কারণেই তিনি মহৎ শিক্ষার পরিবর্তে ছোট ছোট অনুশীলন শিখিয়েছিলেন, এমন অনুশীলন যা সাধারণ মানুষও পাহাড়ে না গিয়ে বা সংসার ত্যাগ না করেই করতে পারে। প্রথম দরজাটি হল শ্বাস। বুদ্ধ বলেছেন যে শ্বাসই আপনার ঘর, কারণ শ্বাস সর্বদা বর্তমান মুহূর্তে থাকে। অতীতের শ্বাস কখনো আসে না, ভবিষ্যতের শ্বাসও কখনো আসে না। যখন আপনি আপনার শ্বাস অনুভব করেন, আপনি স্বয়ংক্রিয়ভাবে বর্তমানে ফিরে আসেন। শুধু বসে নাক দিয়ে বাতাস প্রবেশ করা পর্যবেক্ষণ করুন, পেট ফুলে ওঠা, তারপর বাতাস বেরিয়ে যাওয়া, শরীর শিথিল হওয়া। কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধু দেখুন। মন হাজারবার ঘুরে বেড়াবে, কিন্তু প্রতিবারই সযত্নে একে শ্বাসের কাছে ফিরিয়ে আনুন। এই অনুশীলন ধীরে ধীরে মনকে শান্ত করতে শুরু করে। স্নায়ুবিজ্ঞান বলে যে শ্বাসের ওপর মনোযোগ দিলে ভেগাস নার্ভ সক্রিয় হয়, যা শরীরে একটি শান্তিদায়ক প্রতিক্রিয়া তৈরি করে। বুদ্ধ একে বিজ্ঞান বলেননি, তিনি একে আত্মার শুদ্ধিকরণ বলেছেন। তারপর আসে দ্বিতীয় গভীর পরিবর্তন, একবারে একটি কাজ করা। আজকাল মানুষ একবারে 100টি কাজ করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত কোনোটিই সম্পন্ন করতে পারে না। বুদ্ধ বলতেন, যখন হাঁটো হাঁটো, যখন বসো বসো। এর মানে হলো, যখন কোনো কাজ করছো তখন নিজেকে তাতে পুরোপুরি ডুবিয়ে দাও। কিছুক্ষণের জন্য তোমার ফোন, চিন্তা এবং দুশ্চিন্তা একপাশে সরিয়ে রাখো। মনোবিজ্ঞানীরা একে গভীর মনোযোগ বলেন। গবেষণায় দেখা গেছে যে একসাথে একাধিক কাজ করা মনকে দুর্বল করে, আর একটি কাজ করা মনকে শক্তিশালী করে। যখন তুমি কোনো একটি কাজে পুরোপুরি মনোযোগী থাকো, তখন সেই কাজটি ধ্যানে পরিণত হয়। এ কারণেই কিছু মানুষ সাধারণ কাজ করার সময়ও অসাধারণ শান্তি অনুভব করেন। আর তারপর আসে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস, ফোন থেকে দূরত্ব। বুদ্ধের সময় মোবাইল ফোন ছিল না, কিন্তু তিনি বলেছিলেন যে ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণই হলো প্রকৃত স্বাধীনতা। আজ ফোন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হয়ে উঠেছে। প্রতি 5 মিনিটে স্ক্রিনের দিকে তাকানো, নোটিফিকেশনে ঝাঁপিয়ে পড়া এবং ক্রমাগত অন্যদের জীবন পর্যবেক্ষণ করা, এই সব কিছু মনকে বাইরের জগতের দাস বানিয়ে ফেলে। দিনের বেলায় যখন তুমি ফোন থেকে কিছুটা সময় দূরে থাকো, যখন তুমি দেয়ালের দিকে তাকিয়ে না থেকে অলসভাবে বসে নিজের অন্তরের দিকে তাকাও, তখন মনের অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করে। মনোবিজ্ঞান বলে যে ক্রমাগত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা ডোপামিন ব্যবস্থাকে ব্যাহত করে। এর ফলে মানুষ ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিতে ভুলে যায়। বুদ্ধ সহজভাবে বলেছেন, যে ব্যক্তি বাইরের দিকে বেশি তাকায় সে অন্তরে অন্ধ হয়ে যায়। এরপর আসে কৃতজ্ঞতার অনুশীলন। বুদ্ধ বলেছেন, যা কিছু আছে তাই যথেষ্ট। যখন আপনি প্রতিদিন কয়েক মুহূর্ত ব্যয় করে উপলব্ধি করেন যে আজ আপনার কি কি আছে, শ্বাস, চোখ, খাবার, শোনার মতো কেউ, তখন আপনার মন ধীরে ধীরে অভিযোগ করার ঊর্ধ্বে উঠতে শুরু করে। বিজ্ঞানীরা বলেন যে প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করলে সেরোটোনিন বৃদ্ধি পায়, যা সুখ এবং ভারসাম্যের সাথে সম্পর্কিত একটি হরমোন। বুদ্ধ একে হরমোন বলেননি, তিনি একে বলেছেন পরিতৃপ্তি। পরিতৃপ্তি হলো সেই অগ্নি যা লোভকে পুড়িয়ে দেয়। আর তারপর রাতে, একটি ব্যস্ত দিনের শেষে যখন আপনি ঘুমাতে যান, যদি আপনি আপনার দিনটি নিয়ে ভাবার জন্য মাত্র 2 মিনিটও সময় নেন, কোথায় আপনি রাগান্বিত ছিলেন, কোথায় আপনি শান্ত ছিলেন, কোথায় আপনি সজাগ ছিলেন, কোথায় আপনি ঘুমিয়েছিলেন, এই আত্মদর্শন ধীরে ধীরে আপনাকে পরিবর্তন করতে শুরু করে। বুদ্ধ বলতেন যে কেবল তারাই উন্নত হয় যারা নিজেদের দিকে তাকায়। এই তাকানোর অর্থ নিজেকে দোষারোপ করা নয়, বরং নিজেকে বোঝা। এই উপলব্ধি ধীরে ধীরে নতুন অভ্যাস তৈরি করে। আর এখন শুনুন আরেকটি গল্প, কারণ সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা কোনো মানুষের নিঃশ্বাসে মিশে না যাওয়া পর্যন্ত জ্ঞান সম্পূর্ণ হয় না। পূজা নামের একটি মেয়ে ছিল। সে একটি ছোট শহর থেকে এসেছিল। তার বড় বড় স্বপ্ন ছিল। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, ক্রমাগত ব্যর্থতা, পারিবারিক চাপ এবং সামাজিক চাপ ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমতে শুরু করল। সে সারাক্ষণ ভবিষ্যতের কথা ভাবতে লাগল। যদি সে নির্বাচিত না হয়, লোকে কি বলবে?
আমার জীবন কেটে যাবে। এই ভয়টা তাকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছিল। সে পড়াশোনা করত, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। বইটা তার সামনেই ছিল, কিন্তু তার মন দুশ্চিন্তায় আচ্ছন্ন ছিল। একদিন সে বুদ্ধের একটি বইতে পড়ল, এখন যা আছে সেটাই তোমার পথ। এই বাক্যটি তার হৃদয়ে গভীর দাগ কাটল। সে পরিণতির কথা না ভাবার সিদ্ধান্ত নিল। সে শুধু আজকের পড়াশোনায় মনোযোগ দেবে। প্রতিদিন সে একটিই লক্ষ্য স্থির করত, আজ যতটা সম্ভব মন প্রাণ দিয়ে পড়াশোনা করা। তার মোবাইল ফোন নীরব থাকত, দরজা বন্ধ থাকত, আর থাকত শুধু তার বই আর তার শ্বাস। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করল। সে পড়াশোনা উপভোগ করতে শুরু করল। ভয়টা কমতে শুরু করল। কয়েক মাস পরে সে নির্বাচিত হল। কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় পরিবর্তন কী ছিল, সে বলল, সবচেয়ে বড় পরিবর্তন চাকরিটা ছিল না। পরিবর্তনটা ছিল এই যে আমি বর্তমানে বাঁচতে শিখেছি। আমি ভবিষ্যতের আগুনে পোড়া বন্ধ করে দিয়েছি। আমি ভবিষ্যতের আগুনে পোড়া বন্ধ করে দিয়েছি। এটাই বুদ্ধের পথ। সাফল্য একটি পার্শ্ব প্রতিক্রিয়া, লক্ষ্য নয়। বুদ্ধ বলতেন, যখন তুমি ঠিকভাবে হাঁটো, তোমার গন্তব্য বাস্তবে পরিণত হয়। কারণ যখন মন শান্ত থাকে এবং তোমার শক্তি বিক্ষিপ্ত হয় না, তখন মানুষের সমস্ত শক্তি একদিকে প্রবাহিত হয়। এখন গভীরভাবে অনুভব করো, যে জীবনের পেছনে তুমি ছুটছ তা এখানেই, এই মুহূর্তে, তোমার নিঃশ্বাসে, তোমার চোখের আলোতে, তোমার হৃদস্পন্দনে। বুদ্ধ বলতেন, নদীর তীরে দাঁড়িয়ে জলের সন্ধান করাটাই সবচেয়ে বড় পরিহাস। আজ যদি তুমি এই একটি চিন্তা উপলব্ধি করতে পারো, আমি ফিরে আসব, আমি বারবার ফিরে আসব, পড়ে যাওয়ার পরেও, হারিয়ে যাওয়ার পরেও আমি ফিরে আসব, তাহলে শোনো, তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। কোনো বিস্ফোরণ হবে না, কোনো জাদুও হবে না, কিন্তু তোমার ভেতরে একটি নীরব বিপ্লব শুরু হবে। আর এটাই হলো প্রকৃত রূপান্তর। এবং সম্ভবত ঠিক এই মুহূর্তে, এই ক্ষণেই তুমি তোমার ভেতরে সেই পরিবর্তনের বীজ বপন করেছ। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটি ওঠে, এই মন কেন এত ঘুরে বেড়ায়? বুদ্ধ বলতেন, মন নদীর মতো নয়, বরং বানরের মতো। এক শাখা থেকে আরেক শাখায়, এক চিন্তা থেকে আরেক চিন্তায়, না থেমে, বিরতিহীনভাবে। মনের শোভাই হলো ঘুরে বেড়ানো। এটা তার দোষ নয়, এটাই তার প্রশিক্ষণ। শৈশব থেকেই আমরা তাকে বাইরে দৌড়াতে শিখিয়েছি। সে আরও বেশি, আরও দ্রুত, আরও বড় কিছু চায়, আর তখন আমরা তার কাছ থেকে শান্তি আশা করি। বুদ্ধ বলতেন, যদি তুমি তাকে দৌড়াতে শিখিয়ে থাকো, তবে সে যে হঠাৎ স্থির হয়ে বসে পড়বে তা আশা করো না। এ কারণেই তিনি মনকে দমন করার কথা বলেননি। তিনি মনকে পর্যবেক্ষণ করার কথা বলেছেন। মন নিয়ন্ত্রণ মানে একে হত্যা করা নয়, এর মানে একে নীরব করে দেওয়া নয়, এর মানে একে জোর করে থামিয়ে দেওয়াও নয়। বুদ্ধ বলেছেন, মনকে জয় করার উপায় লড়াই করে নয়, বরং উপলব্ধি করে। যখন আপনি ধ্যানে বসে আপনার চিন্তা ভাবনা পর্যবেক্ষণ করেন, তখন ধীরে ধীরে একটি দূরত্ব তৈরি হয়। আগে আপনিই ছিলেন সেই চিন্তা, এখন আপনি সেই চিন্তার পর্যবেক্ষক হয়ে ওঠেন। এটাই প্রকৃত স্বাধীনতা, এটাই মন নিয়ন্ত্রণ। স্নায়ু একে বলা হয় অধিসচেতনতা। এর অর্থ হল নিজের চিন্তাভাবনা সম্পর্কে সচেতন হওয়া। যখন এই সচেতনতা বাড়ে, তখন মস্তিষ্কের আত্মনিয়ন্ত্রণ ও ভারসাম্যের সাথে জড়িত অংশটি শক্তিশালী হয়। যখন আপনি ধ্যানে বসে আপনার শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করেন, যখন আপনি আপনার শরীরের নড়াচড়া অনুভব করেন, যখন আপনি চিন্তার আসা যাওয়া দেখেন, তখন আপনি আপনার মনকে শেখাচ্ছেন যে প্রতিটি চিন্তাই সত্য নয়, প্রতিটি আবেগই প্রভু নয়। বুদ্ধ বলতেন যে আপনার চিন্তাভাবনা আপনার অতিথি, প্রভু নয়। যদি এই বাক্যটি আপনার হৃদয়ে গেঁথে যায়, তবে আপনার অর্ধেক জীবনই বদলে যাবে। কারণ তখন আপনি রাগের দাস নন, আপনি ভয়ের দাস নন, আপনি দুশ্চিন্তার দাস নন। আপনি হয়ে ওঠেন একজন পর্যবেক্ষক। আর যখন চিন্তাগুলো শান্ত হতে শুরু করে, তখন এক অদ্ভুত শূন্যতা উন্মোচিত হয়। কোনো শূন্যতা নয়, বরং এক শান্তি। বিজ্ঞানীরা এটিকে ডিফল্ট মোড নেটওয়ার্কের শান্ত হওয়ার সাথে যুক্ত করেন। যে অংশটি অপ্রয়োজনে চিন্তা করে, অর্থাৎ অতীত, সেটি ভবিষ্যতের একটি চলচ্চিত্র প্রদর্শন করে। যখন এটি শান্ত হয়, একজন ব্যক্তি প্রথমবারের মতো সত্যিকারের বর্তমানে ফিরে আসে। বুদ্ধ একে নির্বাণের সূচনা বলেছেন। কোনো স্বর্গীয় অভিজ্ঞতা নয়, বরং ভেতরের আগুনের প্রশান্তি।
আর যখন এই শান্তি আসে, কথাগুলো আপনা আপনি বদলে যায়। কণ্ঠস্বরে একটি বিরতি আসে, চোখে একটি স্থিরতা আসে, হাঁটায় একটি স্থিরতা আসে। এটি সেই অবস্থা যেখানে একজন ব্যক্তি শুধু কথা বলে না, তার অস্তিত্বই কথা বলতে শুরু করে। আর এখন এমন কিছু পংক্তি শুনুন যা শুধু শোনার জন্য নয়, বরং বেঁচে থাকার জন্য। আপনার জীবন খারাপ বলে আপনি বিচলিত নন, আপনি বিচলিত কারণ আপনি এই মুহূর্ত থেকে দূরে আছেন। আপনি শান্তির সন্ধান করছেন, অথচ শান্তি আপনার নিঃশ্বাসে বিরাজ করছে। আপনি ভবিষ্যতের জন্য প্রাসাদ গড়ছেন আর বর্তমানের কুঁড়েঘর পুড়িয়ে দিচ্ছেন। আপনি আগামীকালের জন্য প্রতিদিন বাঁচছেন আর আজকের দিনটিকে হত্যা করছেন। মনে রাখবেন, যে বর্তমানকে জয় করে সে সমগ্র জীবনকে জয় করে। আপনি দুর্বল নন, আপনি কেবল বিক্ষিপ্ত। যখন আপনি বর্তমানে ফিরে আসেন, আপনি আপনা আরও শক্তিশালী হয়ে ওঠেন। পৃথিবী আপনাকে ভাঙছে না, আপনার চিন্তাভাবনাই আপনাকে ভাঙছে। এবং যেদিন আপনি আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে শিখবেন, সেদিন আপনার ওপর পৃথিবীর দখল শিথিল হয়ে যাবে। বুদ্ধ বলেছেন যে আপনি যদি বর্তমান মুহূর্তে থাকেন, তবে কেউ আপনাকে অসুখী করতে পারবে না। এটি কোনো অনুপ্রেরণামূলক উক্তি নয়, এটি চেতনার একটি নিয়ম। কারণ দুঃখের বেঁচে থাকার জন্য সময়ের প্রয়োজন হয়। দুঃখ বর্তমান, অতীত বা ভবিষ্যতে থাকতে পারে না। আর এখন সেই শক্তিকে বুঝুন যাকে মানুষ আধ্যাত্মিকতা বলে। মানুষ মনে করে আধ্যাত্মিকতা মানে সংসার ত্যাগ করা, পাহাড়ে চলে যাওয়া এবং সাদা পোশাক পরা। বুদ্ধ এই ভ্রান্ত ধারণাটি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন আধ্যাত্মিকতা মানে জাগরণ, আর জাগরণ মানে অচেতনতা থেকে বেরিয়ে আসা। খাওয়ার সময় যখন আপনি খাবার অনুভব করেন, তখন আপনি আধ্যাত্মিক। যখন আপনি মনোযোগ দিয়ে শোনেন, তখন আপনি আধ্যাত্মিক। যখন আপনি ক্রোধ পর্যবেক্ষণ করেন এবং তাতে ভেসে যান না, তখন আপনি আধ্যাত্মিক। বর্তমানে বেঁচে থাকাই হলো প্রকৃত আধ্যাত্মিক শক্তি। কারণ যখন আপনি বর্তমানে থাকেন, তখন আপনি আপনার সমস্ত শক্তিকে নিজের মধ্যে ফিরিয়ে আনেন। এই শক্তি বিক্ষিপ্ত থাকে না। এই কারণেই যারা ধ্যান করেন, তাদের চারপাশে এক অনন্য শান্তি অনুভূত হয়। বিজ্ঞানীরা একে বলেন সামঞ্জস্য, যখন মন, হৃদয় এবং শরীর এক সুরে বাঁধা থাকে। বুদ্ধ একে বলেছেন ভারসাম্য। এই শক্তি কোনো অলৌকিক কাজ করে না, কিন্তু এটি একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে সক্ষম করে। আপনি পড়ে যান কিন্তু ভেঙে পড়েন না, আপনি হেরে যান কিন্তু চূর্ণ বিচূর্ণ হন না, আপনি দুঃখ পান কিন্তু ডুবে যান না। এটাই প্রকৃত শক্তি, এটাই প্রকৃত আধ্যাত্মিকতা। আর এখন শুধু উপলব্ধি করুন আপনার জীবনে কতটা শান্তি আসতে পারে যদি আপনি প্রতিদিন একটু একটু করে বর্তমানে ফিরতে শুরু করেন, যদি আপনি আপনার মনকে পর্যবেক্ষণ করতে শুরু করেন, যদি আপনি আপনার শ্বাসকে আপনার ঘর বানান। বুদ্ধ বলতেন যে আপনি বাইরে চলে যাননি, আপনি আপনার ভেতর থেকে দূরে আছেন এবং ফিরে আসার পথ খুব ছোট। শুধু এই মুহূর্তে ফিরে আসুন। এখন প্রশ্ন এটা নয় যে আপনি কতটা শিখেছেন, আসল প্রশ্ন হলো আপনি এখন কি পরিবর্তন করবেন। বুদ্ধ বলতেন যে জ্ঞান জীবনকে পরিবর্তন করে না, তা বোঝা হয়ে যায়। সুতরাং এই মুহূর্তটি শুধু শোনার জন্য নয়, এই মুহূর্তটি হলো বেছে নেওয়ার জন্য। আজ থেকে আপনি কিভাবে বাঁচবেন তা বেছে নেওয়ার জন্য। বিপ্লব বাইরে থেকে আসে না, প্রকৃত বিপ্লব শুরু হয় ভেতর থেকে। আর অন্তরের বিপ্লব সর্বদা ছোট ছোট অভ্যাস থেকেই জন্ম। সকালে ঘুম থেকে উঠে যখন আপনি 5 মিনিটের জন্য নিজের শ্বাসের দিকে মনোযোগ দেন, তখন আপনি আপনার দিনের গতিপথ বদলে দেন। মোবাইল হাতে নেওয়ার আগে যখন আপনি নিজের শরীরকে অনুভব করেন, তখন আপনি আপনার মনকে একটি নতুন পথ শেখান। রাগান্বিত হয়ে উত্তর দেওয়ার আগে যখন আপনি একটি শ্বাস নেন, তখন আপনি আপনার ভবিষ্যৎ বদলে দেন। মানুষ মনে করে যে পরিবর্তন বিশাল হওয়া উচিত, কিন্তু বুদ্ধ বলেছেন যে বিন্দু বিন্দু জল দিয়েই মহাসাগর তৈরি হয়। মনোবিজ্ঞানও একই কথা বলে। জেমস ক্লিয়ারের মতো আচরণ বিজ্ঞানীরা বলেন যে একজন ব্যক্তির পরিচয় তার ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের দ্বারা গঠিত হয়। আপনি প্রতিদিন যে মুহূর্তে বাঁচেন তা আপনার ভবিষ্যৎ লেখে। আপনি যদি প্রতিদিন দুশ্চিন্তার মধ্যে বাঁচেন, তাহলে ভবিষ্যতও দুশ্চিন্তার মতো হয়ে যায়। আপনি যদি প্রতিদিন সচেতনতার মধ্যে বাঁচেন, তাহলে ভবিষ্যতও শান্তির মতো হয়ে যায়। তাই আজ কোনো বড় সংকল্প করবেন না, শুধু একটি জিনিস বেছে নিন। প্রতিদিন একটু একটু করে বর্তমানে ফিরে আসুন। হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়ান, উদ্দেশ্যহীনভাবে ঘুরে আবার ফিরে আসুন। এটাই অনুশীলন, এটাই বুদ্ধের পথ। আর এখন আপনার বুকে হাত রেখে অনুভব করুন আপনি কতটা ক্লান্ত। কত বছর ধরে আপনি আপনার মনের কথা বয়ে বেরিয়েছেন, কতবার নিজেকে দুর্বল বলেছেন, কতবার ভেবেছেন আমার সাথেই কেন এমন হয়। কিন্তু বুদ্ধ বলতেন, তুমি ভেঙে পড়নি, আপনি ঘুমিয়ে আছেন। এটাই বিশাল পার্থক্য। একজন ভগ্ন হৃদয় মানুষ মেরামত চায়,
একজন ঘুমন্ত মানুষ কেবল জেগে ওঠার জন্য অপেক্ষা করে, আর জাগরণের জন্য কোনো উপকরণের প্রয়োজন হয় না। আপনার যা প্রয়োজন তা হলো সচেতনতা। আজ যদি আপনি বুঝতে পারেন যে আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরেই নিহিত, তা এই মুহূর্তে, আপনার শ্বাসে, আপনার চেতনায়, তাহলে শুনুন, কোনো পরিস্থিতিই আপনাকে চিরতরে দমিয়ে রাখতে পারবে না। বুদ্ধ বলেছেন, যিনি জাগ্রত হয়েছেন তিনি হয়তো পড়ে যেতে পারেন, কিন্তু হারিয়ে যেতে পারেন না, কারণ তিনি জানেন যে প্রতিটি মুহূর্তই নতুন, প্রতিটি শ্বাসই এক নতুন জন্ম। আর এখন এই ভিডিওর গভীরতম বার্তাটি শুনুন। আপনি বদলাতে পারেন। আপনার অতীত যেমনই হোক না কেন, আপনার যত ভুলই থাকুক না কেন, আপনার ক্ষত যত পুরনোই হোক না কেন, আপনি এই মুহূর্তে নতুন হয়ে উঠতে পারেন। এটাই বুদ্ধের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তিনি বলেছেন যে আপনার গতকাল আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার বর্তমানই করে। যদি আপনি আজ একটি মাত্র শ্বাসের মাধ্যমে জাগ্রত হন, তবে সেই শ্বাসটি আপনার নতুন জীবন হয়ে উঠতে পারে। শুধু এমন একটি জীবনের কথা কল্পনা করুন যেখানে আপনি সকালে ঘুম থেকে উঠে নিজেকে ভারাক্রান্ত মনে করেন না, যেখানে আপনি ক্লান্ত বোধ করেন না, বরং জাগ্রত বোধ করেন, যেখানে আপনি সম্পর্কের ক্ষেত্রে ভয়ের সাথে নয়, ভালোবাসার সাথে যুক্ত হন, যেখানে একা বসে থাকলেও আপনি নিজেকে পরিপূর্ণ অনুভব করেন, শূন্য নয়। এটা কোনো স্বপ্ন নয়, বর্তমানে বেঁচে থাকার এটাই ফল। এবং এখন এই মুহূর্তটিই চূড়ান্ত পর্যায়, কারণ এখান থেকে আপনি হয় এই ভিডিওটি বন্ধ করে আপনার পুরনো অভ্যাসে ফিরে যাবেন, অথবা আজ একটি ছোট সিদ্ধান্ত নেবেন। আজ থেকে আমি আমার জীবনে সচেতনতা আনব, আমি দৌড়ানো বন্ধ করব, আমি থামতে শিখব, আমি আমার মনের দাস হব না, আমি একে পর্যবেক্ষণ করতে শিখব, আমি আমার কষ্টের সাথে নিজেকে একাত্ম করব না, আমি আমার সচেতনতার সাথে নিজেকে একাত্ম করব। মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনি বিক্ষিপ্ত। আর যখন আপনি এই বিক্ষিপ্ত শক্তিকে বর্তমানে একত্রিত করেন, তখন আপনি একটি পাহাড়ে পরিণত হন। আপনি ভেঙে যাচ্ছেন না, আপনি পরিবর্তিত হচ্ছেন। যন্ত্রণা আপনার শাস্তি নয়, এটি আপনার প্রশিক্ষণ। আর এই প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হল জাগরণ। বুদ্ধ বলতেন, নিজেকে বিশ্বাস করো, কারণ অন্য কেউ তোমার জন্য জাগ্রত হবে না। আর আজ যদি এই ভিডিওটি আপনার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে, যদি আপনার হৃদয়ে একটি ছোট স্ফুলিঙ্গও জ্বলে ওঠে, তবে বুঝবেন যে আপনি প্রস্তুত। আর এখন শেষ একটি কথা, এই চ্যানেলটি শুধু ভিডিও বানানোর জন্য নয়, এটি একটি পরিবার। এমন মানুষদের একটি পরিবার যারা কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়ে না, তারা কাঁদে, যারা ভেঙে পড়লেও উঠে দাঁড়াতে চায়, যারা ভিড়ের মধ্যে নয়, সচেতনভাবে বাঁচতে চায়। আপনিও যদি এই পথের অংশ হতে চান, যদি প্রতিদিন আপনার মনকে শক্তিশালী করতে চান, যদি আপনার জীবনে গভীরতা যোগ করতে চান, তবে এই পরিবারে যোগ দিন। সাবস্ক্রাইব করা শুধু একটি বোতাম চাপা নয়, এটি একটি সিদ্ধান্ত, নিজেকে উন্নত করার একটি সিদ্ধান্ত। এখানে আমরা আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাবো না, এখানে আমরা আপনাকে জাগরণের পথ দেখাবো। এখানে আমরা আপনাকে শেখাবো বাইরে নয়, ভেতরে শক্তি তৈরি করতে। আর যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে দয়া করে এটি এমন কারো সাথে শেয়ার করুন যে নীরবে ভেতরে ভেঙে পড়ছে, কারণ কখনো কখনো একটি মাত্র ভিডিও কারো জীবনের গতিপথ বদলে দিতে পারে।